আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিভাগ, শহীদ আহমেদ কলেজ, সুলতানপুর, গাবতলী, বগুড়া। আজকে আমার আলোচ্য বিষয় অনার্স দ্বিতীয় বর্ষ ভূগোল ও পরিবেশ বিভাগের ভূমিরূপ বিদ্যা, জিওমরফোলজি, ভূমিরূপ বিদ্যা। প্রশ্ন হলো, বায়ু দ্বারা সৃষ্ট ভূমিরূপ আলোচনা করো। বায়ু দ্বারা সৃষ্ট ভূমিরূপ গুলি আলোচনা করো। বা প্রশ্ন এরকম হতে পারে, শুষ্ক অঞ্চলে বায়ু দ্বারা সৃষ্ট ভূমিরূপের বিবরণ দাও। অথবা বায়ুর ক্ষয় কার্য ও সঞ্চয় কার্য দ্বারা সৃষ্ট ভূমিরূপের বিবরণ দাও। এখানে ক্ষয় কার্য একটা বিষয়, সঞ্চয় কার্য আর একটা বিষয়। প্রশ্নে আমাকে চাইলে দুটাই আমাকে লিখতে হবে। আর যদি বলে যে বায়ু শুধু ক্ষয় কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপের বিবরণ দাও, তাহলে আমাকে শুধু ক্ষয় কার্যের দ্বারা এই সৃষ্ট ভূমিরূপগুলি আমাকে আলোচনা করতে হবে। এটা ছোট প্রশ্ন হিসেবে এরকম আসতে পারে যে সঞ্চয় কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, বায়ুর সঞ্চয় কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অর্থাৎ বালিয়ারি এবং লোয়েস, এই দুটার আলোচনাও এরকম প্রশ্ন আসতে পারে। তাহলে আমি শুরু করি উত্তর। ভূমিকা, বায়ু ভূপৃষ্ঠের পরিবর্তনে একটি শক্তিশালী নিয়ামক। তার আগে আমি একটু বুঝিয়ে দিই, বায়ুটা হলো বিভিন্ন ধরনের গ্যাসীয় আধার, অর্থাৎ আমাদের ভূপৃষ্ঠের উপরে বিভিন্ন ধরনের গ্যাস, ধূলিকণা, ধোঁয়া, এগুলো একত্রিতভাবে বলা হয় বায়ু। বায়ু এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। বায়ু এই প্রবাহিত হওয়ার কারণে বিশেষ করে মরুভূমি অঞ্চলে বিভিন্ন ধরনের ভূমিরূপের সৃষ্টি হয়। তাহলে ভূমিকাতে বায়ু ভূপৃষ্ঠ পরিবর্তনে একটি শক্তিশালী নিয়ামক, অর্থাৎ ভূমির উপরিভাগের পরিবর্তনে বায়ু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে মরুভূমি অঞ্চলে। তো বায়ু দ্বারা যে সৃষ্ট ভূমিরূপ, আমরা দুই ধরনের ভূমিরূপ দেখতে পাই। বায়ু দ্বারা সৃষ্ট ভূমিরূপ একটা হচ্ছে ক্ষয় কার্যের দ্বারা, আরেকটি হলো সঞ্চয় কার্যের দ্বারা। ক্ষয় কার্যের দ্বারা এবং সঞ্চয় কার্যের দ্বারা। আমরা প্রথমে আলোচনা করব ক্ষয় কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, অর্থাৎ বায়ু ক্ষয় কার্যের ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপের সৃষ্টি হয়। তাহলে এক নাম্বার হলো ক্ষয় কার্যের ফলে মরুভূমিতে আমরা যেটা দেখতে পারি সৃষ্ট ভূমিরূপ, এক হলো যুগের, দুই নাম্বার হলো ভূখাত, তিন নাম্বার হলো গৌর, চার নাম্বার হলো মরু পেভমেন্ট, পাঁচ নাম্বার হলো ইয়ারডাম, ছয় নাম্বার হলো ইনসেল বার্গ, সাত নাম্বার হলো ভেন্টিফ্যাক্স বা শিলাগুটি, তার আট নাম্বার হলো পেডিমেন্ট, নয় নাম্বার হলো হামাদা, 10 নাম্বার হলো অগভীর হ্রদ, আর 11 বিভিন্ন প্রকার মরুভূমি। এগুলো আমরা চিত্র সহকারে আমরা অল্প কিছুক্ষণ আমরা আলোচনা করব। যুগেনটা কি? এক নাম্বার, বায়ুর যে ক্ষয় কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপ আমরা দেখতে পারি। ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের এক নাম্বার হলো যুগেন। যুগেনটা হলো কঠিন শিলা, উপরেরটা কঠিন শিলা, নিচে হালকা। কঠিন শিলা অপেক্ষা কোমল শিলা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়। বায়ু প্রবাহের ফলে কঠিন শিলাটা খারাপভাবে দাঁড়িয়ে থাকে এবং নিচের দিকে কোমল শিলা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়, তাকে বলা হয় যুগেন। তারপর দুই নাম্বার হচ্ছে ভূখাত, অর্থাৎ একটু গর্তের সৃষ্টি হয়। বায়ু প্রবাহের পরে হালকা এবং সূক্ষ্ম ধূলিকণা বা বালুকণাগুলি অপসারিত হয়ে ভূখাতের সৃষ্টি হয়। এটা হলো বায়ু দ্বারা সৃষ্ট ভূমিরূপ, ক্ষয় কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তিন নাম্বার হলো গৌর। এগুলো আমরা বাংলাতে এভাবে, ইংলিশে নাম আছে গৌর, অর্থাৎ উপরের অংশ অপেক্ষা নিচে ক্ষয়প্রাপ্ত হয়। উপরে খারাপভাবে ছোট পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে, আর নিচে বাতাসের প্রভাবে ক্ষয়প্রাপ্ত হয়, হালকা পদার্থ সরে যায়। একে বলা হয় গৌর। মরু পেভমেন্ট, অর্থাৎ পাশাপাশি বিস্তৃত সমানভাবে ক্ষয় হয়ে দীর্ঘ মেঝের ন্যায় বা পাকা রাস্তার ন্যায়, তাকে বলা হয় মরু পেভমেন্ট। পাশাপাশি বিস্তৃত সমানভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে রাস্তার মতো দেখতে, রাস্তার মতো লাগে, মেঝের মতো লাগে, তাকে বলা হয় মরু পেভমেন্ট। 5 নাম্বার হলো ইয়ারডাম। এখানে আমরা চিত্র দেখব।
কঠিন ও কোমল শিলায় ক্ষয়প্রাপ্ত হয়ে ঢেউয়ের মতো সৃষ্টি হয়, তাকে বলা হয় ইয়ারটা। তারপরে ইনসেল বার, অর্থাৎ কোমল শিলায় ক্ষয়প্রাপ্ত হয়ে ছোট ছোট পাহাড়ের মতো লাগে দেখতে, তাকে বলা হয় ইনসেল বার। আর ভেন্টিফ্যাক্স বা শিলাগুটি যান্ত্রিক ক্ষয়প্রাপ্ত বা প্রাকৃতিক ভাবে সূর্যের তাপে বায়ু প্রবাহের ফলে এইরকম ভাবে দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়, প্রাকৃতিক ভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে শিলাগুলি পড়ে থাকে, তাকে বলা হয় ভেন্টিফ্যাক্স বা শিলাগুটি। অনেকগুলো শিলা এভাবে ভূমির উপর পড়ে থাকে, তাকে বলে শিলাগুটি। পেডিমেন্ট, অর্থাৎ ঢালু হয়ে নিচের দিকে নেমে যায়, অর্থাৎ বায়ু প্রবাহের ফলে উঁচু স্থান থেকে নিচের দিকে আস্তে আস্তে কি হয়, গড়ে পড়ে, তাকে বলা হয় পেডিমেন্ট। ঠিক আছে, এখানে আমরা চিত্রের দিকে দেখাবো, এটাকে বলা হয় পেডিমেন্ট, অর্থাৎ এখান থেকে ক্ষয়প্রাপ্ত হতে হতে নিচের দিকে নেমে যায়। আর হামাদা, অর্থাৎ শিলাখণ্ডগুলো নিচের দিকে যে জমা হয়, এটাকে বলা হয় হামাদা, আর এটাকে বলা হয় পেডিমেন্ট। তাহলে এই হলো আমার মোটামুটি 9টা আলোচ্য বিষয়। আর এদিকে আছে অগভীর হ্রদ, অর্থাৎ কোনো কোনো জায়গায় একটু হ্রদের সৃষ্টি হয়। এছাড়া বিভিন্ন প্রকার মরুভূমি আমরা দেখতে পারি, মরুভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে, যেমন শিলাময়, শুধু শিলা, প্রস্তরময়, বালুকাময়, এরকম বিভিন্ন ধরনের মরুভূমির সৃষ্টি হয়। তাহলে আমরা এই বায়ু দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলি মোটামুটি আমরা দেখলাম, এটা হচ্ছে ক্ষয়প্রাপ্তর ফলে। এরপরে আমি আলোচনা করব। এবার আমি বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করব। বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, আমরা বায়ু সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ বলতে বালিয়ারি এবং লোয়েসকেই বুঝি। বালিয়ারি হলো বালির ঢিপি বা বালির স্তূপকে বলা হয় বালিয়ারি। বিভিন্ন আকৃতির এই বালিয়ারি বা বালির স্তূপ দেখতে পাওয়া যায় মরুভূমি অঞ্চলে। মরুভূমি অঞ্চলে এক স্থান থেকে বায়ু ক্ষয়প্রাপ্ত হয়ে অন্য স্থানে সঞ্চয় কার্য করে থাকে। তাহলে বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের মধ্যে অন্যতম হলো বালিয়ারি এবং লোয়েস। বিভিন্ন প্রকার বালিয়ারি দেখতে পাওয়া যায়। আমরা বালিয়ারি বলতে বালির ঢিপিকে বুঝি, বালির স্তূপকে বুঝি। বালিয়ারি বিভিন্ন রকম হয়ে থাকে, যেমন অনুপ্রস্থ বালিয়ারি, অনুদৈর্ঘ্য বালিয়ারি, অর্ধচন্দ্রাকার বালিয়ারি, অধিবৃত্তাকার বালিয়ারি। এবার আমরা অনুপ্রস্থ বালিয়ারি কাকে বলে। শুষ্ক মরুভূমিতে বায়ুর গতির সাথে আড়াআড়ি ভাবে গঠিত ঢেউয়ের মতো যে উন্নত ভূমি, আড়াআড়ি ভাবে যে বালিয়ারিগুলি দেখতে পাওয়া যায়, শুষ্ক মরুভূমিতে বায়ুর গতির সাথে আড়াআড়ি ভাবে যে বালির ঢিপিগুলি উন্নত ভূমি দেখতে পাওয়া যায়, তাকে বলা হয় অনুপ্রস্থ বালিয়ারি। অনুদৈর্ঘ্য বালিয়ারি, অর্থাৎ সমান্তরাল ভাবে শুষ্ক মরুভূমিতে বায়ু গতির সাথে সমান্তরাল ভাবে দীর্ঘতম বালিয়ারিকে বলা হয় অনুদৈর্ঘ্য বালিয়ারি। এগুলো উপরটার তুলনায় এরকম দৈর্ঘ্য বেশি হয়, এটা সমান্তরাল ভাবে এই বালিয়ারিটা গঠিত হয়। আর অর্ধচন্দ্রাকার বালিয়ারি অনেকটা চাঁদের মতো, অর্ধচন্দ্রাকার শুষ্ক মরুভূমি অঞ্চলে বায়ু দ্বারা সৃষ্ট অর্ধচন্দ্রের ন্যায় যে বালিয়ারি, অর্থাৎ বায়ু যখন প্রবাহিত হয় এই দিক থেকে, তখন বালি আস্তে আস্তে উঁচু হতে হতে ঢিপি হয় এবং দেখতে অনেকটা অর্ধচন্দ্রাকার মতো মনে হয়, তাকে অর্ধচন্দ্রাকার বালিয়ারি বলে। আর অধিবৃত্তাকার বালিয়ারি, অর্থাৎ শুষ্ক মরুভূমি অঞ্চলে গঠিত বাঁকা উঁচু ভূমিকে, অর্থাৎ অনেকটা বৃত্তের মতো, প্রায় বৃত্তের মতো, অধিবৃত্তাকার বৃত্তের মতো এভাবে বালি সঞ্চয় হতে 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 এটা ঠিক বিপরীত, অর্ধচন্দ্রাকারের বিপরীত এই অধিবৃত্তাকার বালিয়ারি গঠিত হয়। এবার আমরা আসবো লোয়েস। লোয়েস হলো হালকা ধূলিকণা, এটা অতি ক্ষুদ্র হলুদ বর্ণের বায়ুতাড়িত ধূলিকণা। এটা এই লোয়েস বহু দূর হতে কোন নিম্ন ভূমিতে সঞ্চিত ধূলিকণা বা বালিকেই বলা হয় লোয়েস। অনেক দূর থেকে বাতাস প্রবাহিত হয়ে কোন নিম্ন ভূমিতে যখন ধুলা বালি কণা সঞ্চিত হবে, তখন তাকে আমরা বলবো লোয়েস। আমরা এখানে চিত্র দিয়েছি, পৃথিবীর চিত্র। এখানে আমরা দেখব চীনের হুয়াংহো নদীর উপত্যকায়, ফ্রান্সের রোম ও রাইন নদীর উপত্যকায়, অস্ট্রেলিয়া, জার্মানিতে এরকম লোয়েস মৃত্তিকা দেখা যায়। আমরা চিত্রকে দেখি, এটা হলো পৃথিবী আর এটা হলো মহাসাগর, এগুলো হচ্ছে স্থলভাগ। আমরা আমেরিকা যুক্তরাষ্ট্রে, তারপর ফ্রান্স, জার্মানি,
আর এদিকে চীনের হুয়াংহো নদীর উপত্যকা এবং অস্ট্রেলিয়ার উত্তরে এরকম লোয়েস মৃত্তিকা দেখতে পাই। তো লোয়েস মৃত্তিকা হলো অতি ক্ষুদ্র হালকা হলুদ বর্ণের বায়ুতাড়িত ধূলিকণা। এটা সাধারণত নিম্নভূমিতে সঞ্চিত হয়, একে বলা হয় লোয়েস। তাহলে আমরা দেখলাম সঞ্চয় কার্যের ফলে বালিয়াড়ি এবং লোয়েস গঠিত হয়। বালিয়াড়ি বলতে বোঝাচ্ছে বালির ঢিপি বা বালির স্তূপ। এটা বিভিন্ন আকৃতির হয়ে থাকে। এই আকৃতির উপর নির্ভর করে এই নামগুলি দেওয়া হয়েছে: অনুপ্রস্থ বালিয়াড়ি, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি, চন্দ্রাকার বালিয়াড়ি এবং অধিবৃত্তাকার বালিয়াড়ি। এবং লোয়েসটা একটু ভিন্ন হলুদ বর্ণের নিম্নভূমিতে সঞ্চিত ধূলিকণাকে বলা হয় লোয়েস। তাহলে এই হলো আমার আজকের আলোচ্য বিষয়। আর আমরা ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট মরুভূমি অঞ্চলে এগুলো আমরা আজকে জানলাম। পরিশেষে আমরা বলতে পারি যে পৃথিবীর ভূমিরূপ পরিবর্তনে বায়ু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে মরুভূমি অঞ্চলে এই বায়ুর ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে আমরা বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় ভূমিরূপ দেখতে পাই। তো আজকের আমার আলোচ্য বিষয় এবং আলোচনার বিষয় আমরা একটু ভালোভাবে এটা বই থেকে আরো দেখে নিব, এবং এই হলো আমার শেষ আলোচ্য বিষয়। তো আজকে এই পর্যন্ত থাক। আল্লাহ হাফেজ।